সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরে যে অভাবনীয় মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করা হয়েছে তা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছে। আর এসবের জেরে প্রতিবেশী ভারতের কপালে পড়া দুশ্চিন্তার ভাঁজ। আন্তর্জাতিক ভূ রাজনীতি আর সমুদ্র বাণিজ্যের দাবার বোর্ডে এমন এক অভাবনীয় চাল চালল যা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরে একক আধিপত্য বিস্তারের জন্য ভারত যে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা সাজিয়েছিল তা এক নিমিষে ধূলিসাৎ হতে চলছে। এক চালেই বাইপাস করে ফেলেছে। এই চালটি ভারতকে কাঁপিয়ে দিয়েছে। ভারতের ঠিক নাকের ডগায় বঙ্গোপসাগরের বুকে চীন এসে সামরিক ও অর্থনৈতিক ঘাঁটি গাড়বে, এটা দিল্লি কোনোদিন তার জাতীয় নিরাপত্তার স্বার্থে মেনে নিতে পারবে না স্বাভাবিক। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব কি বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি? মংলা বন্দর, তিস্তা প্রকল্প এবং নতুন কৌশলগত সমঝোতা ঘিরে বাড়ছে আন্তর্জাতিক আলোচনা। বিশ্লেষকদের দাবি, ঢাকা বেজিং সম্পর্কের নতুন সমীকরণে বদলে যেতে পারে পুরো অঞ্চলের কূটনৈতিক ভারসাম্য। তারেক রহমান দারুণ খেলা দেখাচ্ছে, আর এই কারণে ভারত ত্রিমুখে চাপে আছে। একদিক দিয়ে চীন, আরেক দিক দিয়ে পাকিস্তান, আরেক দিক দিয়ে হচ্ছে বাংলাদেশ। ভারতের সুর কিছুটা নরম হয়ে আসতেছে, গলাটলা একদম শুকায় কাঠ হয়ে যাচ্ছে। আজকে সরকার একটি দারুণ কাজ করেছে। আমি প্রথমেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সরকারকে। কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। বাংলাদেশের নিজেদের আধিপত্য হারিয়ে ভারত পাগল হয়ে গিয়েছে। বিগত 17 বছর যাবৎ বাংলাদেশকে একটা রাজ্যের মতো ব্যবহার করতে করতে ভারতীয়রা ভুলে গিয়েছিল বাংলাদেশ স্বাধীন একটা দেশ। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারানোর পর বাংলাদেশকে নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে তারা। চীন এবং বাংলাদেশের বাণিজ্যিক রুটি যে দাদাগিরিটা ভারত দেখাতে পারত, সেই দাদাগিরিটা এখন আর আমাদের ভারত সরকার বা আমাদের ভারতের সেনাবাহিনী নেভি আর দেখাতে পারবে না। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছুদিন আগেই চীন সফর থেকে বাংলাদেশে এসেছে। চীন থেকে ঘুরে আসার পর থেকেই চীন থেকে অনেক বড় বড় সুসংবাদ আসতে শুরু করেছে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আন্তর্জাতিক ভূ রাজনীতি আর সমুদ্র বাণিজ্যের দাবার বোর্ডে এমন এক অভাবনীয় চাল চালল এশিয়া ও ইউরোপের 5 দেশ যা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরে একক আধিপত্য বিস্তারের জন্য ভারত যে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা সাজিয়েছিল তা এক নিমিষে ধূলিসাৎ হতে চলছে। এতকাল যে দিল্লি বুক ফুলিয়ে দাবি করত বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্য করতে হলে ভারতের ট্রানজিট এবং কলকাতা বন্দর ব্যবহার করতেই হবে, সেই অহংকার আর দম্ভকে এক ঝাটকায় ম্যাপ থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। কোনো ধরনের ট্যাক্স বা ট্রানজিট ফি না দিয়ে বাংলাদেশে সরাসরি পৌঁছে যাচ্ছে মধ্য এশিয়া আর ইউরোপের সস্তা বাজারে। কিন্তু কিভাবে এই অসম্ভব সমীকরণটি বাস্তবে রূপ নিল? কিভাবে আফগানিস্তানের দুর্গম পাহাড় আর পাকিস্তানের করাচি বন্দর মিলে ভারতের $1 ট্রিলিয়ন প্রাচীন স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিল? আজ একদম সহজ ভাষা এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে এই শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক স্নায়ুযুদ্ধের অন্তরালের গল্পটি আমরা উন্মোচন করব। এই মহানাটকের আসল রহস্য বুঝতে হলে আমাদের প্রথমে ভারতের তৈরি করা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর প্রজেক্টের দিকে তাকাতে হবে। দিল্লি চেয়েছিল মুম্বাই বন্দর থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি ইরানের চাবাহার বন্দরে যাবে এবং সেখান থেকে স্থলপথে রাশিয়া ও ইউরোপে পৌঁছাবে। চাবাহার বন্দর গড়ে তুলতে ভারত পানির মতো বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছিল দুটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে। প্রথমত, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পুরোপুরি এড়িয়ে যাওয়া, আর দ্বিতীয়ত বাংলাদেশ, নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভারতের এই রুটের উপর শতভাগ নির্ভরশীল করে ফেলা। দিল্লি ভেবেছিল এই অঞ্চলের বাণিজ্যিক রিমোট কন্ট্রোল থাকবে একমাত্র তাদেরই হাতে, যার মাধ্যমে তারা প্রতি বছর কোটি কোটি ডলার ট্রানজিট ফি পকেটে ভরবে। দিল্লি মনে করেছিল তাদের এই নিশ্চিত চালের কোনো জবাব কারো কাছে নেই। তারা ভেবেছিল বাংলাদেশ তো চারদিক থেকে ভারতকে দিয়ে ঘেরা, তাই বাংলাদেশের বাণিজ্য মানেই ভারতের নিশ্চিত লাভ আর একচেটিয়া নিয়ন্ত্রণ। কিন্তু ভারত একটি মারাত্মক ঐতিহাসিক ভুল করে বসেছিল। তারা ভুলে গিয়েছিল আন্তর্জাতিক রাজনীতিতে কেউই চিরকাল অবরুদ্ধ থাকে না, আর সময়ের সাথে সাথে স্বার্থের প্রয়োজনে নদীর গতিপথও বদলে যায়। ভারতের এই একচেটিয়া দাদাগিরি ভাঙার জন্য পর্দার আড়ালে অত্যন্ত গোপনে গড়ে উঠেছে এক নতুন মেগা বাণিজ্যিক করিডোর, যার নাম লাপিস লাজুলি করিডোর। প্রাচীনকালে এই রুট দিয়ে মূল্যবান নীল রঙের লাপিস লাজুলি পাথর আনা নেওয়া করা হতো। আর এই ঐতিহাসিক রুটটিকে আধুনিক যুগের জাদুকরী উপায়ে পুনরুজ্জীবিত করেছে 5টি দেশ: আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্ক। এই রুটটি ব্যবহার করে কোনো ধরনের ভারতীয় হস্তক্ষেপ ছাড়াই সরাসরি ইউরোপের সীমান্তে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। সবচেয়ে বড় টুইস্টে এসেছে
এসেছে ঠিক তখনই যখন এই 5 দেশ সিদ্ধান্ত নিল স্থলপথের এই করিডোরকে আরো বিস্তৃত করে পাকিস্তানের করাচি বন্দরের সাথে যুক্ত করার। আর এই এক চালেই ভারতের কোটি কোটি ডলারের চাবাহার পোর্ট এখন জনমানবহীন এক মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। কারণ করাচি রুট ব্যবহারের সময় ও অর্থ দুটোই ভারতের রুটের চেয়ে বহুগুণ কম লাগছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি আসতে পারে তা হলো, সুদূর মধ্য এশিয়া আর পাকিস্তানের এই বাণিজ্যিক রুটের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক কি? প্রিয় দর্শক, ঠিক এখানে লুকিয়ে আছে ভূ রাজনীতির আসল মাস্টার স্ট্রোক। বাংলাদেশ না চাইলেও এই গেমের সবচেয়ে বড় চাল বা কিং মেকার হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথের পণ্যবাহী কার্গো জাহাজ চলাচল শুরু হয়েছে। এর আগে পাকিস্তান থেকে কোনো পণ্য বাংলাদেশে আসতে হলে শ্রীলঙ্কা বা মালয়েশিয়া হয়ে দীর্ঘ পথ ঘুরে আসতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। কিন্তু করাচি থেকে চট্টগ্রাম সরাসরি রুট চালু হয় এখন মাত্র কয়েকদিনেই পণ্য আনা নেওয়া সম্ভব হচ্ছে। এবার হিসাবটা একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন। ল্যাপিস লাজুলি করিডোর এসে শেষ হচ্ছে পাকিস্তানের করাচি বন্দরে, আর করাচি থেকে জাহাজ সরাসরি নোঙর করছে আমাদের চট্টগ্রাম বন্দরে। এর সোজা মানে দাঁড়ালো ইউরোপ, তুরস্ক ও মধ্য এশিয়ার যে কোনো সস্তা পণ্য এখন আফগানিস্তান ও পাকিস্তান হয়ে সরাসরি চলে আসবে আমাদের বাংলাদেশে। বাংলাদেশীয় পণ্যও খুব সহজে পৌঁছে যাবে সেসব দেশের বাজারে। মাঝখান থেকে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করা কিংবা দিল্লিকে চড়া ট্রানজিট ফি দেওয়ার কোনো বাধ্যবাধকতাই আর বাংলাদেশের থাকলো না। ভারত এতদিন ভাবতো বাংলাদেশকে তারা বাণিজ্যিক দিক থেকে অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু নতুন এই রুট ভারতের সেই লক বা তালাটি এক ঝাটকায় ভেঙে চুরমার করে দিয়েছে। আসুন এবার একটু খাঁটি অর্থনৈতিক হিসাব করা যাক, যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। আমাদের দেশের প্রধান চালিকা শক্তি হলো তৈরি পোশাক বা গার্মেন্ট শিল্প। এই শিল্প টিকে রাখতে আমাদের বিপুল পরিমাণ কাঁচা তুলা বা কটন আমদানি করতে হয়। পৃথিবীর অন্যতম সেরা ও সাশ্রয়ী তুলা উৎপাদন হয় মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান বা উজবেকিস্তানে। কিন্তু ভারতের ভৌগোলিক মারপ্যাঁচের কারণে এতদিন আমরা সেই তুলা সহজে ও সরাসরি পেতাম না। আমাদের বাধ্য হয়ে ভারতের তুলা ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে পণ্য কিনতে হতো। ফলে ভারতের ব্যবসায়ীরা আমাদের উপর এক প্রকার খবরদারি চালাতো। এই নতুন ল্যাপিস লাজুলি ও করাচি চট্টগ্রাম রুট খোলার ফলে তুর্কমেনিস্তান সেই বিশ্বমানের তুলা সরাসরি আফগানিস্তান, পাকিস্তান হয়ে জাহাজে চড়ে সোজা চলে আসবে বাংলাদেশের টেক্সটাইল মিলগুলোতে। এর ফলে আমাদের পোশাক উৎপাদন খরচ এক ধাক্কায় নাটকীয়ভাবে কমে যাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের আধিপত্য আরো শক্তিশালী হবে। অন্যদিকে একচেটিয়া মুনাফা করা ভারতের তুলা বাজার এক বিশাল ধাক্কার মুখোমুখি হবে। ভারতের ব্যবসায়ীদের সেই অহংকার এখন আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো মহাপরিকল্পনার পেছনে পর্দার আড়ালে থেকে যিনি সুতা নাড়ছেন তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কখনোই সরাসরি ফ্রন্ট লাইনে এসে যুদ্ধ করে না, বরং তারা যুদ্ধ করে অর্থনৈতিক চাল দিয়ে। পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা সিপেক বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের আসল উদ্দেশ্যই ছিল ভারতকে কৌশলগতভাবে কোণঠাসা করা। বাংলাদেশ ও পাকিস্তানকে এই করিডোরের সাথে যুক্ত করে চীন মূলত এক শক্তিশালী অর্থনৈতিক অক্ষ তৈরি করেছে, যার বাইরে একা পড়ে রইল শুধু ভারত। ভারত মহাসাগরে ভারতকে এক ঘরে করে ফেলার যে সূক্ষ্ম ও নিখুঁত চাল চীন চেলেছিল, ল্যাপিস লাজুলি করিডোর আর করাচি চট্টগ্রাম রুট হলো সেই চালেরই চূড়ান্ত বাস্তবায়ন। দিল্লির নীতি নির্ধারকরা ভেবেছিল তারা একাই এই অঞ্চলের অবিসংবাদিত রাজা, কিন্তু 5 দেশের এই নতুন করিডোর আর ঢাকা করাচি সরাসরি নৌ যোগাযোগ দিল্লির পুরো হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েছে। ভারতের কোটি কোটি ডলারের চাবাহার পোর্ট এখন পুরোপুরি অকেজো হওয়ার মুখে, আর বাংলাদেশের সামনে এখন খুলে গেছে ইউরোপ ও মধ্য এশিয়ার সস্তা বাণিজ্যের এক নতুন দিগন্ত। ভারতের উপর এক বিন্দু নির্ভর না করে বাংলাদেশ এখন বিশ্ব মঞ্চে নিজেদের অর্থনৈতিক শক্তির জানান দিচ্ছে। এখন দেখার বিষয় এই বিশাল বাণিজ্যিক ধাক্কা সামলাতে মোদী সরকার আগামী দিনে কি পাল্টা চাল চালে। ভারত কি পারবে তার হারিয়ে যাওয়া বাণিজ্যিক দাদাগিরি উদ্ধার করতে, নাকি চীন, পাকিস্তান আর বাংলাদেশের নতুন অক্ষের সামনে তাদের বিনা শর্তে আত্মসমর্পণ করতে হবে? ভাবুন তো, সকালবেলা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটি অত্যাধুনিক হাই স্পিড বুলেট ট্রেনে উঠলেন আপনি। হাতে 1 কাপ ধোয়া ওঠা গরম চা, আর জানালার বাইরে চোখের পলকে বদলে যাচ্ছে দৃশ্যপট। মাত্র 1 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে গেলেন চট্টগ্রামে, আর সেখান থেকে মিয়ানমার পেরিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপনার গন্তব্য সুদূর চীনের ইউনান প্রদেশ। শুনতে হলিউডের সায়েন্স ফিকশন বা কোনো রূপকথার গল্পের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো এই অসম্ভব স্বপ্নটি এবার বাস্তবের দোরগোড়ায় কড়া নাড়ছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরে যে অভাবনীয় মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করা হয়েছে তা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছে। ঢাকা থেকে চীনের কুনমিং পর্যন্ত বুলেট ট্রেন বা হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডর, আঞ্চলিক ট্রানজিট হাব, আর এসবের জেরে প্রতিবেশী ভারতের কপালে পড়া দুশ্চিন্তার ভাঁজ, সব মিলিয়ে এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
মিয়ানমারের মতো একটি রুদ্ধদ্বার দেশের সাথে বাংলাদেশের ছোট্ট একটি সীমান্ত কিভাবে এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দুয়ার খুলে দিচ্ছে, আর প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে শক্ত হাতে এই গেম চেঞ্জিং প্রজেক্টগুলো সামলাচ্ছেন, তার প্রতিটি খুঁটিনাটি আজ আমরা বিশ্লেষণ করব। তাই ভূরাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির এই চমকপ্রদ সমীকরণটি বুঝতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আসা যাক বুলেট ট্রেনের সেই চাঞ্চল্যকর থিওরিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার চীন সফরে চীনের দালিয়ান থেকে বেজিং পর্যন্ত প্রায় 850 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি গতির একটি হাই স্পিড ট্রেনে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে গ্রেট হল অফ দ্য পিপলে তার যে যুগান্তকারী বৈঠক হয়েছে তার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল যোগাযোগ ব্যবস্থার এই আমূল পরিবর্তন। চীন মাত্র 2 দশকে বিশ্বের দীর্ঘতম হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের বুকেও কি এমন ট্রেন ছুটবে? বিশেষজ্ঞরা বলছেন ঢাকা চট্টগ্রাম রুটটি হতে পারে বাংলাদেশের প্রথম হাই স্পিড রেল করিডর, কারণ এটি দেশের সবচেয়ে ব্যস্ততম এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। যদিও এমন একটি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হাজার হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ, আধুনিক সিগন্যালিং, সম্পূর্ণ আলাদা ট্র্যাক এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। কিন্তু যদি এই হাই স্পিড রেলওয়ে বা বুলেট ট্রেন সত্যিই বাস্তবায়িত হয়, তবে ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার হয়ে মিয়ানমারের ভেতর দিয়ে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত যাত্রী এবং পণ্য পরিবহন এমন এক গতি পাবে যা বাংলাদেশের অর্থনীতিকে এক লাফে কয়েক দশক এগিয়ে নেবে। এবার আসা যাক সবচেয়ে বড় গেম চেঞ্জার প্রজেক্ট বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডর বা BMCEC এর দিকে। প্রায় 1.5 দশক আগে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার মিলে BCIM নামে একটি করিডর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে ভারতের চরম আপত্তি এবং ভূরাজনৈতিক রেষারেষির কারণে ভারত সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ায়, যার ফলে প্রকল্পটি থমকে যায়। কিন্তু এবার ভারতকেই পুরোপুরি মাইনাস করে দিয়ে নতুন ছক কষেছে বেইজিং এবং ঢাকা। এই নতুন করিডরটি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় পৌঁছাবে। সেখান থেকে একটি অংশ যাবে ইয়াঙ্গুনে, আর আরেকটি অংশ মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকপিও গভীর সমুদ্র বন্দর পর্যন্ত বিস্তৃত হবে। আর সবচেয়ে বড় চমকটি হলো, এই নেটওয়ার্কটি সড়ক ও রেলপথের মাধ্যমে মিয়ানমারের রাখাইন থেকে সরাসরি যুক্ত হবে, যা বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামের সাথে। ভৌগোলিকভাবে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত খুব একটা বড় নয়, কিন্তু এই ছোট্ট সীমান্তটি এখন বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার গোল্ডেন গেট বা স্বর্ণদ্বার হয়ে দাঁড়িয়েছে। এই করিডর পুরো দমে চালু হলে বাংলাদেশ থেকে ট্রাকে করে মাত্র 24 ঘন্টার মধ্যে চীনের বাজারে পণ্য পৌঁছানো সম্ভব হবে। আর ঠিক এখানেই শুরু হয়েছে ভারতের আসল মাথা ব্যথা। ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে NDTVর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে সাধারণ কোনো দ্বিপাক্ষিক সফর হিসেবে দেখছে না। তারা এটিকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে এক বিশাল পরিবর্তন বা স্ট্র্যাটেজিক শিফট হিসেবে আখ্যায়িত করছে। এতদিন ভারত বাংলাদেশকে যেভাবে তাদের বলয়ের মধ্যে রাখার চেষ্টা করে আসছিল, তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ সেই সমীকরণ একেবারে পাল্টে দিয়েছে। বিশেষ করে মোংলা বন্দরের পাশে 110 একর জমিতে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে চুক্তি হয়েছে তা ভারতের জন্য একটি বড় ধাক্কা, কারণ এই জায়গাটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল। ভারতের নাকের ডগায় বসে চীন এখন বাংলাদেশের মাটিতে তাদের শিল্পের বিস্তার ঘটাবে, যা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। অন্যদিকে এই পুরো প্রক্রিয়ায় মিয়ানমারের একটি নীরব কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। অভ্যন্তরীণ গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মিয়ানমার বর্তমানে বিশ্ব রাজনীতিতে অনেকটা একঘরে, কিন্তু চীনের এই ইকোনমিক করিডর তাদেরকেও অর্থনৈতিক মুক্তির একটি বড় সুযোগ দিচ্ছে। মিয়ানমার খুব ভালো করেই জানে বাংলাদেশ ও চীনের মতো দুটি বড় অর্থনীতির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করলে তাদের নিজেদের অবকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হবে। তাই মিয়ানমার প্রশাসন এখানে একটি সাইলেন্ট গেম বা নীরব ভূমিকা পালন করছে, যা প্রকারান্তরে বাংলাদেশের জন্যই সাপে বর হয়ে দেখা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরের সবচেয়ে দূরদর্শী দিকটি হলো ঋণের ফাঁদ বা ডেব্ট ট্র্যাপ থেকে বেরিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI দিকে ফোকাস করা। এতদিন চীনের সাথে সম্পর্ক মানেই ছিল বড় বড় অবকাঠামো নির্মাণের জন্য চড়া সুদে বিশাল অঙ্কের ঋণ নেওয়া। বর্তমানে বাংলাদেশে চীনের ঋণের পরিমাণ প্রায় $6.2 বিলিয়ন। কিন্তু তারেক রহমান এবার ছক পাল্টে দিয়েছেন। তিনি চীনকে প্রস্তাব দিয়েছেন তারা যেন শুধু ঋণ না দিয়ে সরাসরি বাংলাদেশে এসে কারখানা তৈরি করে। বিশ্বের মোট উৎপাদনের 1/3 হয় চীনে, কিন্তু বর্তমানে চীনে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবং আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের কারণে অনেক চীনা কোম্পানি তাদের কারখানা অন্য দেশে সরিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুযোগটি কাজে লাগাতে চাইছেন। চীনের ব্যবসায়ীদের তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আগামী 18 মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে তাদের প্রথম কারখানা স্থাপন করার জন্য। প্রায় 4189 কোটি টাকা ব্যয়ে এই জোনের অবকাঠামো, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস ও জেটি নির্মাণের কাজ অনুমোদন দেওয়া হয়েছে। চীনের এই কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরিত হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে, দেশে নতুন প্রযুক্তির প্রবেশ ঘটবে এবং বাংলাদেশের রফতানি বাণিজ্য শুধু তৈরি পোশাকের উপর নির্ভরশীল না থেকে বহুমাত্রিক রূপ নেবে।
এখন একটি বড় প্রশ্ন হলো, আমেরিকা বা ভারতের মতো পরাশক্তিগুলোদের বাদ দিয়ে চীন কেন বাংলাদেশের দিকে এত নজর দিচ্ছে, আর সবাই কেন এই বঙ্গোপসাগর কেন্দ্রিক করিডোর চায়? একটু গভীরভাবে মানচিত্রের দিকে তাকালেই বুঝবেন বাংলাদেশের অবস্থানটি ঠিক কতটা জাদুকরী। একদিকে বিশাল বঙ্গোপসাগর, অন্যদিকে ভারত, আর তার ওপারেই চীন, নেপাল ও ভুটান। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ঠিক সংযোগস্থলে থাকা বাংলাদেশ যেন পুরো অঞ্চলের হার্টবিট। আমেরিকা চাইছে ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর নাম করে একটি মানবিক করিডোর তৈরি করতে, যাতে এই অঞ্চলে তাদের সামরিক ও কৌশলগত উপস্থিতি বাড়ে। অন্যদিকে চীন চাইছে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিষ্কণ্টক অর্থনৈতিক করিডোর বা স্থলপথ, যাতে সমুদ্রপথে কোনো যুদ্ধ বাঁধলে বা ভারত মহাসাগরে তাদের বাণিজ্য জাহাজ আটকে দেওয়া হলে তারা মিয়ানমার ও বাংলাদেশ হয়ে সরাসরি বঙ্গোপসাগরে নামতে পারে। আবার এর মাঝেই জাপান মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরি করে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চলের খেলায় মেতেছে। পরাশক্তিগুলোর এই ত্রিমুখী লড়াইয়ে বাংলাদেশ এখন আর কোনো অসহায় গুটি নয়, বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন হয়ে উঠেছে ভূ রাজনীতির দাবা খেলার মূল নিয়ন্ত্রক। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।